আলাইকুম। কথা ক্লিয়ার শোনা যায়? কথা ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, কথা ক্লিয়ার শোনা গেলে ভালো। আজকে আমাদের মোটামুটি এসএসসির আগে লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাস বলতে কিন্তু আসলে বোঝায় যে হচ্ছে দোয়া দরুদের ক্লাস। মানে আপনাদের জন্য দোয়া করব, এই দোয়া দরুদের ক্লাসে। দোয়ার জন্য আবার দোয়ার পরে তো কিছু একটা দিতে হয়, খাবার দাবার। খাবার দাবার দেখেন বোর্ডে লেখা আছে, বোর্ডে খাবার দাবার লেখা আছে, এগুলো তুলতে হবে। বোর্ডে খাবার দাবার লেখা আছে, এগুলো তুলতে হবে। বোর্ডে যেগুলো লেখা আছে এগুলো একটু তুলেন। আজকে হচ্ছে আমাদের মোটামুটি 9 তারিখ চলে গেল, 9 তারিখ বাদ। আপনাদের হাতে টাইম হচ্ছে 10, 11, 12, 13, 4 দিন টাইম আছে। 14 তারিখে এক্সাম। তো ম্যাথ পরীক্ষার আগে আই থিঙ্ক মোটামুটি ভালো একটা ছুটিও আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর। মানে আপনারা যদি কেউ ইচ্ছা করেন আগে মোটামুটি পড়াশোনা করেন, ওই যে 4 দিন না 5 দিন ছুটি আছে তার মধ্যেও আপনি পড়াশোনা, ওইখানেও ভালো একটা পড়াশোনা করা সম্ভব। সেই জন্য পরিবেশ সব কিছু আপনাদের অনুকূলে। এখন এটা আপনারা কিভাবে কাজ করাতে পারেন সেটা আপনাদের ব্যাপার। আরে খাবার এটা ইন্টারন্যাশনাল, খাবার আগে দিয়ে দিছি আমরা, সমস্যা তো নাই। খাবার আগে দিলে প্রবলেম কি বলেন? এটা নেন, দেন আমরা বিভিন্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি টাইপ পড়তে হবে। কেউ যদি বোর্ড ভালো করে না দেখেন ওটা তার হচ্ছে ইয়ার প্রবলেম, নেটে প্রবলেম। কেউ ভালো করে বোর্ড না দেখলে ওইটা কেটে আবার জয়েন করেন। কেউ বোর্ড ভালো না দেখলে দয়া করে কেটে আবার জয়েন করেন। আর খাবার আগে দিলে খাবার নিয়ে চলে যাবে, তাদের বিচার পরকালে হবে, এত চিন্তা করেন কেন? বাম পাশেটা আগে তুলেন। এগুলো মোটামুটি পরীক্ষার মধ্যে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে, আশা করি এর মধ্যে মোটামুটি সব কাভার হয়ে যাবে। এই যে কুমিল্লা, এটা কিন্তু বিভাগ, আবার এটার বোর্ড মনে করেন না, কুমিল্লা কিন্তু বিভাগ। আর এখানে ম্যাক্সিমাম অঙ্ক বিভিন্ন জায়গায় আসলে প্রায় সেম রকম। সো আপনি যদি এগুলাও প্র্যাকটিস করেন, এর মধ্যে দেখবেন হচ্ছে অনেক কমন, মানে অনেক একই অঙ্ক আসছে, খুব আহামরি কিছু না। আর আপনাকে ওই হিসাবেই করতে হবে।
11টা পরে দিচ্ছি। কি গুজব শুনতেছেন বলেন আগে শুনি। কেউ একজন বলছেন গুজব শুনতেছেন, এটা তুলেন দ্রুত। এই এসব আজে বাজে গুজবে কান দিয়ে না, কোশ্চেন ফুল বই থেকে করছে, মানে এইসব আসলেই এটা গুজব। মানে এটা শোনেন না শোনেন, এটাতে গুজব আগে ধরা উচিত ছিল যে এটা গুজব, শোনাই উচিত হয় না এই কথা। এটা একটা বেসম্ভব ব্যাপার যে পুরা বই থেকে কোশ্চেন করবে, এসব গুজবে কান দেওয়ার দরকার নাই। এখন বাম পাশের সারি লেখা হলে বলেন, আমি চ্যাপ্টার 11টা লিখব। বাম পাশের সারি লেখা হলে বলেন, দেন আমি চ্যাপ্টার 11 লিখব। তারপরে আমি চ্যাপ্টার ওয়াইজ কী কী টপিকস ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলে দিব, যেগুলো পড়তেই হবে আপনার। বাম পাশের সারি তোলা হলে বলেন, একটু কমেন্ট করেন, আমি দেন চ্যাপ্টার 11তে যাব। কেউ একজন কমেন্ট করছিল, এ কার কাজ আগে দেখি, শিক্ষামন্ত্রী রিয়া নাকি? শিক্ষামন্ত্রীর কে যেন কমেন্ট করলো যে আমরা 22-এর এসএসসি শুরু করব নাকি, কে কমেন্ট করলো এটা? আচ্ছা, এবার আমি এখানে চ্যাপ্টার 11টা তুলে দিচ্ছি। না, কে যেন বললো আমরা 22-এর এসএসসি কবে শুরু করব, কে সে? এমসিকিউ বলবো, এমসিকিউ এর জন্য বলবো ওয়েট, আমি একটু লিখে নেই, দেন সব কিছু বলে দিব কিভাবে কি করবেন, ফাইনাল একটা চিন্তা ভাবনা। আর এই যে গুজবের কথা বললেন যে সব জায়গা থেকে ইয়া হবে,
আচ্ছা, এটা কে? এইটা কে? নাফি, বুঝি না। এসএসসি 22, 21 এখনো শেষ হলো না, এদেরই বিদায় দিতে পারলাম না, আপনারা 22-এর কথা বলতেছেন। আচ্ছা, এটা টোটাল লেখা হলে বলেন, দেন আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনায় যাব। ইশতিয়াক আহমেদ, এটা কোন সাবজেক্ট বলবেন প্লিজ? আপনি তো সেই মানুষ রে ভাই, ক্লাসে জয়েন করছেন, কোন সাবজেক্ট সেটাই জানেন না। আচ্ছা, যদি লেখা শেষ হয়, যদি লেখা শেষ হয়, আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, মুছে দেই। আচ্ছা, এগুলা হচ্ছে মোটামুটি প্র্যাকটিসের জন্য দিয়েছি, ধরেন এগুলা ইম্পর্টেন্ট, এগুলা করলে আপনার কাভার হয়ে যাবে সব কিছু। এর মধ্যে মোটামুটি সব টাইপের ম্যাথ আছে, বেশি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা বেশি, এর ভিত্তিতেই আসলে এটা সাজানো। এখন প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ, আমাদের চ্যাপ্টার 7, এটা তো 8, 9, 11 লেখা আছে, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 07। দেখেন, চ্যাপ্টার 7 থেকে আমাদের মোটামুটি 4 ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট, 4 ধরনের প্রবলেম ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে চ্যাপ্টার 7-এ অসীম ধারার সমষ্টি নির্ণয়। নাম্বার 1 হচ্ছে অসীমতক সমষ্টি, সমষ্টি নির্ণয়, এটা হলো নাম্বার 1, এইখান থেকে ইম্পর্টেন্ট টপিকস। নাম্বার 2 হচ্ছে আমাদের অসীমতক সমষ্টির শর্ত, আমাদের যে শর্ত থাকে মডুলাস অফ আর লেস দ্যান 1, এইটা। নাম্বার 3 হচ্ছে আংশিক সমষ্টি, আংশিক সমষ্টি নির্ণয়, যেটাকে আমরা আসলে ইউএন বলি, এন সংখ্যক পদের সমষ্টি। আমি উদাহরণ সেট করতে পারি এখানে, ওই যে 5 প্লাস হচ্ছে কত, 5 প্লাস হচ্ছে 5, এই জাতীয় অঙ্কগুলা। আর নাম্বার 4 হচ্ছে আবৃত দশমিক কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। এই 4টা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এই 4টা আগে আপনি এই 4টা ভালো করে শিখবেন। এই 4টা যদি আপনার মোটামুটি মেইন বেসিক জিনিস জানা থাকে, 4টা আমরা ক্লাসে আলোচনা করছি বিভিন্ন জিনিস নিয়ে, এই 4টা টপিক যদি আপনি খুব ভালোভাবে জানা থাকেন, আপনি অ্যান্সার করে আসতে পারবেন পরীক্ষায়। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের হিসাবে টোটাল সৃজনশীল দিবে হচ্ছে 8টা, আমাদের অধ্যায় 4টা। কি হবে আমরা নিজেরাও জানি না, তবে একটা অনুমান আপনি ধরে নিতে পারেন প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল হবে। তো যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল হবে, সেহেতু অ্যাটলিস্ট একটা করে সৃজনশীল সহজ হবে খুব। তো এটা নিয়ে আপনার চিন্তাভাবনা করার কিছু নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে 4টা অধ্যায়ের মধ্যে অ্যাটলিস্ট 3টা আপনি খুব ভালো করে করবেন, এবং আমি মনে করি আপনি বাসা থেকে ডিসিশন নিয়ে যাবেন যে আপনি কোন অধ্যায় থেকে অ্যান্সার করবেন। কারণ পরীক্ষার হলে না একটা লোভ কাজ করে বলতে 8টা কোশ্চেন পাবেন, আপনি প্রথমেই মনের মাধুরী মিশায় 8টা কোশ্চেন পড়া শুরু করলেন, করে ওখানেই 10-15 মিনিট দেখা যায় নাই করে দিলেন। এই ধরনের কাজ করা যাবে না। আপনি বাসা থেকে মোটামুটি
আপনি জানেন আপনার কোন চ্যাপ্টারের প্রিপারেশন ভালো, ওই চ্যাপ্টারের আপনি খুব ভালোভাবে আগে ওই চ্যাপ্টারের কোশ্চেন যে দেখবেন যে হ্যাঁ আমি এটা পারি, তো ওইভাবেই অ্যান্সার করবেন। এত বেশি ঝামেলা করার কোনো দরকার নাই। আর এমসিকিউ এর ব্যাপার যেটা ঘটবে, আপনি বাসায়, আমাদের মেইন প্রবলেম হয় বাসায় যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করি তখন আমরা সময়ের দিকে তাকাই না। তো পরীক্ষার হলে যেটা সবচেয়ে কমন ব্যাপার হয়, এমসিকিউ করতে যে দেখা যায় আপনার অ্যান্সার করতে হবে 15টা, আপনি 10টা দাগাইতে দাগাইতে সময় নাই। তো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করেন এমসিকিউ, সেটা টেস্ট পেপার থেকে করেন, কোনো গাইড থেকে করেন, এমসিকিউ এর বিভিন্ন বই থেকে করেন, মানে আপনি যেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করেন আপনি বাসায় সময় ধরে প্র্যাকটিস করবেন। যে হয়তো আপনি 30টা এমসিকিউ প্র্যাকটিস করবেন ধারা থেকে, আপনি একদম ঘড়ি ধরে এর জন্য 25 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা করলে আপনার সুবিধা হবে কি, আপনি টাইম সম্পর্কে মোটামুটি সচেতন থাকতে পারবেন। এবং আরেকটা কাহিনী হচ্ছে, আমি আপনাকে বলি, এই এমসিকিউ করতে যে আপনারা যে কাজটা করবেন, মাল্টিপল চয়েস যেগুলো আছে, মানে কিছু এমসিকিউ থাকে না যে 1 2 3 অপশন থাকে, 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে কিছু দেওয়া থাকলো, নিচের কোনটি সত্য, 1 2 2 3 1 3 1 2 3। আপনি চেষ্টা করবেন, যেহেতু আপনাকে 25টা থেকে 12টা অ্যান্সার করতে হবে, তো আপনি প্রথমেই চেষ্টা করবেন এই যে মাল্টিপল চয়েস এমসিকিউ যেগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করার, কারণ এখানে আপনাকে সময়টা একটু বেশি যাবে। তো এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। এগুলা ছাড়া আপনি প্রথম থেকে অ্যান্সার করবেন, 12টা হয়ে গেল তো গেল। ইনকেস যদি না পারতেছেন তখন আপনি এটার দিকে তাকায়েন, এগুলো অ্যাভয়েড করা বেটার, এগুলোতে সময় একটু বেশি যায়। এখন হচ্ছে জাওয়াদ জামিল, আপনি প্রশ্ন করছেন স্যার সবগুলো অধ্যায় একসাথে মিলিয়ে প্রশ্ন করতে পারে? হ্যাঁ ভাই, সবগুলো অধ্যায় একসাথে মিলিয়ে প্রশ্ন করতে পারে, তবে সেক্ষেত্রে সবগুলো অধ্যায় মিলাবে এমন কোনো কথা নাই। যেমন আপনার হচ্ছে ধারা আর হচ্ছে সূচক মেশাইতে পারে, মানে 7 আর হচ্ছে 9, এই দুইটাতে একটু মিক্স করার সম্ভাবনা আছে। ত্রিকোণমিতি নর্মালি সেপারেটই আসে, জ্যামিতিও নর্মালি সেপারেট আসে, তবে আমার এক্সপেকটেশন 7 আর 9 মিলাইতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো অধ্যায়ের মানে অ্যাটলিস্ট 2 মার্কসের যে কোশ্চেন থাকে ওইটা যে কোনো জায়গা থেকে দিতে পারে, মানে এই 4টা রিলেটেড, কোথা থেকে আসবে সেটা বলা যায় না। আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটা তো আমাদের আসলে দুইভাবে করা যায়, একটা নর্মালি করা যায়, একটা ধারার সাহায্যে। আমাদের এখানে অসীম ধারার সাহায্যে করতে হবে, অসীম ধারার সাহায্যে। ওকে, এটা আমরা দেখতেছি। তো এমসিকিউ যেভাবে বললাম ওইভাবে বাসায় আপনার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এমসিকিউ এর জন্য আমরা কি করি, ধরেন 1.23 এইটা আছে, এটাকে আমরা যখন মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করি, যে সংখ্যা আছে আমরা এটা লিখি, অর্থাৎ টোটাল সংখ্যা লিখি মাইনাস অনাবৃত অংশ। এখানে অনাবৃত কত আছে বলেন তো, এখানে অনাবৃত কত? জি, অনাবৃত হচ্ছে 1 ডিভাইডেড বাই, হরে সবসময় মাথায় রাখবেন, হরে দশমিকের পরে যারা থাকবে তাদের নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন, যাদের উপর আবৃত দশমিক বা পনুপনিক আছে তাদের জন্য হচ্ছে 9, আর যদি পনুপনিক কোনোটায় না থাকতো সেখানে আমরা 0 ব্যবহার করতাম। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 122 ডিভাইডেড বাই 9। এখন আপনি বলতে পারেন ভাই যদি এরকম থাকে 52.235, যদি এরকম থাকে এটার কি করবেন? এটা আমরা কি করি, এটা আমরা এখান থেকে প্রথমে ডিরেক্ট যে সংখ্যা আছে সেটা লিখি 52235, এখান থেকে বিয়োগ করি অনাবৃত অংশ। এখানে অনাবৃত কত বলেন তো, জি অনাবৃত হচ্ছে 522, তাহলে এটাকে লেখা যায় 522 ডিভাইডেড বাই, এখন নিচে হরে সব সময় দশমিকের পরে যেটা থাকবে তার জন্য হরের হিসাব হবে। তো এখানে দেখেন আমাদের কি আছে, আবৃত আছে 2টাতে, তাহলে 2টা হচ্ছে 9 আর অনাবৃত একটা, এটার জন্য হচ্ছে কত, 0। এখন এটা বিয়োগ করে যা আসে তাই ক্যালকুলেটরে বসায় দিলে যা আসবে তাই, জি 990। তো এটা আমরা এমসিকিউ এর জন্য এই কাজ করি, আর কোনো ইয়া নেই।
এমসিকিউ এর জন্য আমরা এটা করি। দেন এইটা গেল আমাদের চ্যাপ্টার 7 থেকে এই ধরনের হচ্ছে কাজ। দেন আসেন আমরা হচ্ছে 7 থেকে এতটুকু আগে আপনি করবেন, এতটুকু করার পরে আপনার তো মেইন বইয়ের সূত্র সব কিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই এতটুক কমপ্লিট হবার পরে যে আপনি টেস্ট পেপারে যেগুলো দিচ্ছি এগুলো সাজেশন বলতে পারেন, মানে এই ধরনের সৃজনশীলগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি কাভার করতে যান ইনশাল্লাহ এর মধ্যেই আসবে, এই টাইপের মধ্যেই আসবে, কোনো ঝামেলা নাই। আর সবচেয়ে মজার ব্যাপার, বলেন তো আপনাদের মন কি বলে, কোশ্চেন সোজা হবে নাকি কঠিন হবে? মন কি বলে, কোশ্চেন সোজা হবে নাকি কঠিন হবে? এক্সট্রিমলি হার্ড মানে কি এই 2-3 জনই? জি জি, কোশ্চেন না, কোশ্চেন ইজি হবে। এটা হচ্ছে আপনার শোনেন, কোশ্চেন অনেক ইজি হবে। এই যে শিক্ষামন্ত্রীর ভাগদিনা কে যেন বলছে কোশ্চেন অনেক ইজি হবে। কোশ্চেন অনেক ইজি হবে। আচ্ছা আপনার কি কোশ্চেন আসলে ইজি হবে? তো চ্যাপ্টার 7-এ এই জিনিসগুলো আপনি আগে ভালো করে তারপরে এই সৃজনশীলগুলো পড়বেন। এবার আসেন চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আপনাদের একটু প্রথম কথা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম কাজ হচ্ছে সূত্র। এই সূত্র আপনাকে ভালো করে পড়তে হবে উইথ প্রমাণ। যতগুলো সূত্র আছে সবগুলো প্রমাণ সহকারে, এইটার সূত্রে আমাদের প্রমাণ সবগুলো পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চিত্র সংক্রান্ত। আচ্ছা এটাতে পড়ে যায়, অঙ্কে পড়ে যায়। তারপর হচ্ছে চতুর্ভাগ ও অনুপাত পরিবর্তন, এটা সম্পর্কে খুব ভালো ধারণা। আমরা এটা মোটামুটি চেষ্টা করছি যতটুকু কাভার করা যায়, ভালো ধারণা। আপনার সাথে শয়তানি করতে পারে, আমরা যে পড়ছিলাম আপনাকে বললো প্রমাণ করে যে cos 180 ডিগ্রির মান -1, সোজা জিনিসগুলা। এটা এবার আসেন এটার পরে দেন আপনি যে কাজ করবেন রেডিয়ান সংক্রান্ত প্রমাণ, মানে রেডিয়ান কোণ, ধ্রুব কোণ, এই জাতীয় যে প্রমাণ আছে এগুলো আমাদের দেখতে হবে। নাম্বার 4-এ যে সমীকরণ সমাধান, নাম্বার 5-এ যে বিভিন্ন ত্রিকোণমিতিক প্রমাণ কোনগুলা করবেন? আপনাদের সাজেশনের মধ্যে যে বোর্ডগুলো আছে ওইখানে যে প্রমাণগুলো আছে ওই জাতীয় প্রমাণই যথেষ্ট। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের ভালো আইডিয়া থাকতে হবে। আর এইটা এই যে চতুর্ভাগের পরিবর্তন ও অনুপাত সম্পর্কে ভালো ধারণা, এইটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা সমীকরণের সমাধান বলতে ভাই এই যে এইগুলা আমরা এরকম সমীকরণ পড়ছি না, দেখেন তো sin θ প্লাস cos θ ইকুয়াল হচ্ছে √3, এটা সমাধান করে থেটার মান বের করতে বলবে। আমরা এখানে এটাও শিখছিলাম কখন শুদ্ধি পরীক্ষা করতে হয়, কখন শুদ্ধি পরীক্ষা করতে হয় না। বলেন তো দেখি মনে আছে নাকি কখন শুদ্ধি পরীক্ষা করতে হয়? শুদ্ধি পরীক্ষা কখন করতে হয়? না রুট আসলে না, জি বর্গ করলে না, অনেকগুলো মান ইম্পর্টেন্ট না। আপনি যদি উভয় পক্ষে মানে এরকম একটা সমীকরণ সমাধান করতে যে যদি এমন কোনো কন্ডিশন আসে যে উভয় পক্ষকে বর্গ করতেছেন, উভয় পক্ষকে বর্গ করলে উভয় পক্ষকে যখন বর্গ করবেন তখন যে সমাধান আসে তখন আমরা নর্মালি শুদ্ধি পরীক্ষা করি। জি, তো এই যে এই ধরনের সমীকরণের যে সমাধান, কখনো দ্বিঘাত কখনো একঘাত, বিপরীত রাশি হলে কি হবে, এই জাতীয় জিনিস আমরা করছি।
তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আপনি এগুলো আগে ভালো করে অনুপাতগুলা, সূত্রগুলা, এই দুইটা জিনিস ভালো করে মাথায় রাখবেন। আর যেহেতু ক্যালকুলেটর আছে, মান যদি মুখস্থ না থাকে এখন আর অত উল্টা কষ্ট করে লাভ নাই। এইগুলা করে দেন আপনাকে সৃজনশীল যে সাজেশনটা দেওয়া হয়েছে ওইগুলা করলে ওর মধ্যে মোটামুটি সব অঙ্ক হয়ে যাবে, কিন্তু বুঝে করবেন। শুদ্ধি পরীক্ষা খাতায় দেখানোটা ইম্পর্টেন্ট না, তবে লিখে দিতে হবে। মানে আপনি এটা বলতে পারবেন না যে এটা একটা মান আসলো আপনি পাশে গ্রহণযোগ্য নয় লিখলেন, না, আপনি ওইভাবে একটু উল্লেখ করেন যে থিটা এর মান এত 1 নং সমীকরণকে সিদ্ধ করে না, সুতরাং এটা মূল না বা এটা সমাধান নয়, এভাবে লিখে দিয়েন। আর যদি দেখাইতে পারেন তাহলে তো খুব ভালো, দেখাইতে পারলে ভালো, না দেখালে কোনো সমস্যা নাই, না দেখালে কোনো প্রবলেম নাই, তবে দেখালে ভালো। টিচার একটু খুশি হবে যে আপনি বুঝে টুঝে করছেন, পাশে যে আপনার বান্ধবী আছে তার থেকে কপি করেন নাই, এইটা আর কি। দেখাইতে পারলে ভালো। আপনি 7 আর দীপক দেবনাথ 12 নম্বর অধ্যায় পড়লে কমন পড়বে না ভাই। 12 নম্বর অধ্যায় তো আমাদের সিলেবাসেই নাই, 12 নম্বর অধ্যায় পড়ে কিভাবে কমন পড়বে? আচ্ছা, এবার আসি, এবার যাই হচ্ছে চ্যাপ্টার 11-তে আসি, 9-এ পরে যাচ্ছি, 9-এ ঝামেলা আছে। আচ্ছা 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 আচ্ছা, এই চ্যাপ্টারে একটা কোশ্চেন বলছেন কি পরম মান আর লেস দেন 1। ভাই এটা আপনার ইচ্ছা, এটার দুইটা ডাইমেনশনে এটা সমাধান করা যায়, দুইটা ডাইমেনশনে সমাধান করা যায়, দুইটা ডাইমেনশনে। একটা হচ্ছে কি, একটা সমাধান কেউ এভাবে করতে পারেন যে -1 এখানে আর এখানে 1, এইটা একটা কাজ করা যায়। আর একটা কাজ করা যায়, আপনি এইভাবে কাজ করতে পারেন। একবার আপনি লিখতে পারেন আর অঋণাত্মক হলে, আর কি আর ঋণাত্মক হলে, এই দুইটা ওয়েতে করা যায়। আপনি এটাকে এভাবেও লিখতে পারেন, আবার এটাকে দুইটা ভাগে ভাগ করেও করতে পারেন, আপনার ইচ্ছা ভাই, যার যেটা ইচ্ছা। তবে আমি সাজেস্ট করব ভাগ করে করা, এটা করে করাটা বেটার। মানে পরম মানের যে কোনো জিনিস আমাদের নর্মালি এভাবে থাকে, তো 1/3x + 2, ধরেন এটা লেস দ্যান 1 থাকে, তো আপনি যখন এটাকে পক্ষান্তর করেন এটা গ্রেটার দ্যান 1 হয়, তা আমার মনে হয় যে ইয়া করা উচিত, এটাকে একবার অঋণাত্মক আর একবার ঋণাত্মক ধরে করলে ভালো। আমি এটা সাপোর্ট করি, তবে এটা করলেও হবে, এইটা করলেও হবে, তবে আমি এটা সাপোর্ট করি, এটা করা বেটার। আপনি ইন্টারে উঠে দেখবেন, প্রথমেই সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার পাবেন বাস্তব সংখ্যা, তবে আই থিঙ্ক এটা করা বেটার। একটা করলেই হয়, আর এর ঝামেলা নেই, একটা করলেই হবে, তবে সেকেন্ড অপশনটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এটা করলে। আচ্ছা, এরপরে আমাদের চিন্তাভাবনা হচ্ছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-তে আপনার প্রথম চিন্তাভাবনা হচ্ছে দূরত্ব। দূরত্বের সূত্র প্রমাণ পড়বেন, সূত্র প্রমাণ পড়বেন, সূত্র প্রমাণ সহ দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এটার সূত্র প্রমাণ সহ পড়বেন। সূত্রের প্রমাণ আসতে পারে এটার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমি আবারও রিপিট করি ভাই, এটা সূত্রের প্রমাণ সহ পড়বেন। সূত্র আসতে পারে, ওরা মানে আপনার সাথে ফাজলামি করতে পারে, মানে এরকম ধরেন কোশ্চেন দিয়ে দিল যে দেখাও যে ধরেন a, b ও c, d বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান √a - c হোল স্কয়ার প্লাস হচ্ছে b - d হোল স্কয়ার। এরকম আপনাকে প্রমাণ দিয়ে দিতে পারে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো দূরত্বের প্রমাণটা পড়বেন, এটা হচ্ছে কথা। তা আমাদের প্রথমে গেল দূরত্ব, এবং এই দূরত্ব হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে দূরত্ব লাগবে গেল। নাম্বার 2, ক্ষেত্রফল, সব ধরনের ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলের নোটিশ কি, সব সময় মাথার মধ্যে এই জিনিসটা ঘোরাফেরা করতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দু নিতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে, বিপরীত দিকে বিন্দু নিতে হবে, বিন্দু।
যখনই মাথায় আসবে না তখন আমার চেহারা পরীক্ষার হলে স্মরণ করবেন, তখন দেখবেন মাথায় চলে আসছে যে এই একটা লোক ছিল আমাদের অনেক জ্বালাইছে, এটা বলার সাথে সাথে দেখবেন আপনার মাথায় চলে আসছে যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিতে হবে। আর ক্ষেত্রফল যখন বের করবেন কোনো চলক থাকে সেক্ষেত্রে পরম মান ব্যবহার করেন, সেক্ষেত্রে পরম মান ব্যবহার করবেন। তাহলে ক্ষেত্রফল গেল। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঢাল এবং শর্ত। শুধু ঢাল তো আমরা জানি, ঢাল কিভাবে বের করে, ঢাল তিনভাবে বের করা যায়, আমরা ক্লাসেও আলোচনা করছি না। এখানে গ্রাফ খাতায় করলে সমস্যা নাই, গ্রাফ খাতায় করলে কোনো সমস্যা নাই, গ্রাফ খাতায় করলেই হবে। এখানকার যে লেখচিত্র না, এসএসসিতে সমস্যা হবে না, যেহেতু এখানে বিভাগের অপশন নাই, ক বিভাগ খ বিভাগ নাই, তাহলে প্রবলেম হবে না। এখন দেখেন ঢাল এবং শর্ত, শর্তগুলো কি ছিল? তিনটা শর্ত ছিল, একটা হচ্ছে সমরেখ, একটা হচ্ছে সমান্তরাল, আর একটা হচ্ছে লম্ব। এই তিনটা শর্ত পড়তে হবে। সমান্তরালে ঢাল কি হয়, সমরেখতে ঢাল কি হয়, আর লম্ব হলে ঢাল কি হয়। আর এখান থেকে যে এই জায়গা থেকে এমসিকিউ এর জন্য অক্ষের ঢাল, এটা আপনার মাথায় রাখতে হবে। অক্ষের ঢাল, এক্স অক্ষের ঢাল কত, ওয়াই অক্ষের ঢাল কত। অক্ষের ঢাল এটা একটু মাথায় রাখতে হবে। অক্ষের ঢাল, এক্স অক্ষের ঢাল কত, ওয়াই অক্ষের, এটা এমসিকিউতে আসতে পারে। এটা হচ্ছে এক্স অক্ষের বা এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল, এটা হচ্ছে 0। আর এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই এর সমান্তরাল বা ওয়াই অক্ষের ঢাল, এটা মাথায় রাখবেন। এটাকে অনেক কিছু ঢালা হয়, ডাকা হয়। প্রথমেতে 1/0, ইনফিনিটি, অসংজ্ঞায়িত, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। এটা এমসিকিউতে কাজে লাগতে পারে। এই হচ্ছে ঢাল। এরপরে ঢালের পরে যে সমীকরণ, সমীকরণে কি কি, এক বিন্দু, এই বেসিক জিনিসগুলো আপনার মাথায় সবসময় ঘোরাফেরা করতে হবে। তাহলে আপনি যে কোনো একটা অঙ্ক নিয়ে অ্যাটলিস্ট খেলাধুলা করতে পারবেন পরীক্ষার হলে, খেলাধুলা করতে পারবেন যে কোনো অঙ্ক নিয়ে পরীক্ষার হলে। এরপরে যে আমাদের যেটা লাগবে ছেদবিন্দু, ছেদবিন্দু। ছেদবিন্দু হচ্ছে দুই ধরনের, একটা হলো অক্ষের সাথে, আর একটা হচ্ছে দুইটি রেখার, দুইটি রেখা। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে এই বেসিক জিনিসগুলো আপনার মাথায় সবসময় ভালো ক্লিয়ার থাকতে হবে। তাহলে যে কোনো একটা অঙ্ক আসলে ওইটা নিয়ে আপনি যে কোনো দিকে যাইতে পারেন, এটা হলো আপনার সুবিধা। তো এই টপিকসগুলো আমাদের মাথায় সবসময় ক্লিয়ার থাকতে হবে। যদি ক্লিয়ার থাকে, অঙ্ক যেখান থেকেই দিক একটু কমন নাও পড়তে পারে, অ্যাটলিস্ট আপনি এটা নিয়ে খেলাধুলা করে অঙ্ক সমাধান করে দিয়ে আসতে পারবেন। আপনাদের দুইটা সৃজনশীলের জন্য টাইম কতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে? দুইটা সৃজনশীলে কতটুকু টাইম বরাদ্দ দেওয়া হয়েছে বলেন তো? জি, 1 ঘন্টা 15 মিনিট। কি পাশে? আরে ছেদ বিন্দু, ছেদ, দ দ দ, ছেদ বিন্দু। আমার হাতের লেখা প্রিন্টিং হাতের লেখা, এটাও যদি না বোঝেন তাইলে হবে? এরকম প্রিন্টিং হাতের লেখা না বুঝলে হবে? এটা দ দ, এরকম ভালো হাতের লেখা আপনি আর পরে আর কোনোদিন দেখতে পাবেন না।
আরে দুইটি রেখার এত ভালো হাতের লেখা, এই বাচ্চা কাচ্চার চোখ নষ্ট। রেখার রেখার দুইটি রেখার, অর্থাৎ আমাদের দুইটা সরল রেখা থাকে, এই একটা ছেদ বিন্দু বের করতে হয়, আর একটা রেখা দেয়, একটা সরল রেখা দেয়, বলে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াইকে কত, ওই যে এক্সকে ছেদ করলে ওয়াই জিরো, ওয়াইকে ছেদ করলে এক্স জিরো, এই সংক্রান্ত জিনিসপত্র। তো এই অধ্যায় থেকে এতটুক বেসিক জিনিস আপনার মাথার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি মোটামুটি পরীক্ষার হলে যে কোনো অঙ্ক আসলে কাজ করতে পারবেন। সমীকরণ চাইলে সমীকরণ, যা ইচ্ছা তাই। এতটুক জিনিস ক্লিয়ার থাকলে আপনি ইন্টারমিডিয়েটেও মোটামুটি সরল রেখা এইচএসসিতে যেটা আছে তার 50% করে ফেলতে পারবেন। এইচএসসিতে যেটা আছে এতটুক যদি ক্লিয়ার থাকে। তো এই হলো 11 থেকে। এবার আসেন চ্যাপ্টার 9। এবার হাত তোলেন সবাই, একটু দেখি আপনাদের সবার চেহারা দেখি। চ্যাপ্টার 9 কার কার খুব ভালো লাগে? চ্যাপ্টার 9 কার কার খুব ভালো লাগে? ছি 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 ইশরাত, ছি 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 ছি, আপনি এই সব জনসম্মুখে কি বলতেছেন এগুলা? দেখছেন, এই যে ইশরাত বলতেছে চ্যাপ্টার 9-এর প্রেমে পড়ে গেছে, তাও সবার সামনে। ছি 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 ছি। আচ্ছা, এবার চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এর যে ব্যাপার, হ্যাঁ, চ্যাপ্টার 7 আর 11 করলে কমন পাবেন, অবশ্যই পাবেন। আপনি অ্যান্সার করবেন দুইটা, 8টা কোশ্চেন আসবে। আপনি কিভাবে ভাববেন এই দুইটা থেকে কোশ্চেন আসবে না? তবে তারপরে আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার করে যাবেন, অ্যাটলিস্ট 3টা চ্যাপ্টার করে যাবেন, তাইলে ভালো হবে। আচ্ছা ওয়েট, আব্দুল্লাহ আদনান বলেন, কি বলবেন ভাই, বলে ফেলেন। তো বলার অপশন দিলাম, বলেন। ও আচ্ছা 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 আচ্ছা, এখন বলেন আগে, কারো কিছু বলার আছে? কেউ কিছু বলতে চান? জি জি বলেন, জাপান রয় বলেন। জাপান রয় বলেন, কি বলবেন? আচ্ছা, আমার মতে কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে ভালো হবে? আমার মতে অ্যান্সার করলে ভালো হবে চ্যাপ্টার 7। আমার মতামত বলতেছি আমি, চ্যাপ্টার 7 এটা থেকে অ্যান্সার করা বুদ্ধিমানের কাজ। যদি মনে করেন এটা থেকে দুইটা আসে, দুইটা অ্যান্সার করাই বুদ্ধিমানের কাজ। দেন আপনি চ্যাপ্টার 11, আমি এই দুইটা প্রেফার করবো অ্যান্সার করার জন্য। 7 আর 11 আমি এই দুইটা সাপোর্ট করবো অ্যান্সার করার জন্য। এর বাইরে যদি মনে করেন আপনি 9 লিখতে পারেন। আচ্ছা, এখন একজন একটা ভালো কোশ্চেন করছেন, আবির। আবির বলছেন যে এমসিকিউতে যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে কিভাবে বুঝবেন? ভাই বিন্দুগুলো একটু বসায় নেবেন। এটা তো অত মানে এক্স্যাক্ট বিন্দু বসানোর তো দরকার নাই, আপনার শুধু কি দরকার, ধরেন বিভিন্ন বিন্দু আছে, 1, 2 আছে,
2, আছে, আর ধরেন -1, -2 আছে। আপনি জাস্ট চিহ্নটা কোথায়, 1, 2 কোথায়, এখানে আছে, কোথায় আছে এক্সাক্ট দরকার নাই, মানে কোন চতুর্ভাগে আছে সেটা। 2, -3 এখানে আছে, -1, -2 এখানে আছে, তখন আপনি ওইভাবে বিন্দুগুলো নিয়ে নেবেন। মানে এক্সাক্ট চিত্র তো আঁকার দরকার নাই, মানে কোন চতুর্ভাগে আছে, কোন দিকে আছে, এটা ইম্পর্টেন্ট। এক্সাক্ট চিত্র তো লাগবে না, এক্সাক্ট চিত্র লাগবে না, আপনি জাস্ট কোথায় আছে ওই হিসাবে জাস্ট ডিরেকশনটা দিয়ে কাজ করে দিবেন, তাহলেই হবে। হ্যাঁ, চ্যাপ্টার 8 অনেক সোজা, চ্যাপ্টার 8 অনেক সোজা, আমিও মানি। কিন্তু এইটা হয় কি, ওই যে কোণ বের করতে যে বিভিন্ন চতুর্ভাগের কথা বলে, যদি প্রমাণ আসে চ্যাপ্টার 8-এ বিভিন্ন প্রমাণ থাকে না, এইটা সমান এত হলে প্রমাণ করে যে সাইন এক্স এর মান এত, এ জাতীয় প্রমাণ আসলে চ্যাপ্টার 8 করেন, কোনো সমস্যা নাই। বাট এই যে সমাধান করতে যে বিভিন্ন চতুর্ভাগ দেয়, বিভিন্ন রেঞ্জ দেয়, এত থেকে এতের মধ্যে কোণ বের করো, ওই জায়গাগুলোতে ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এই জন্য আমি বলছি। সাইন 780, সাইন 780 ডিগ্রি। এখানে আপনি যে কাজ করতে পারেন সাইন, আপনাকে 90-র গুণিতক নিতে হবে, 90-র গুণিতক। তাহলে দেখেন, আমি যদি এরকম নেই 8 × 90, 8 নং 72, 720 যোগ হচ্ছে কত, 60 ডিগ্রি। এটা তাহলে এখন এখানে ডিসিশন হচ্ছে দুইটা জিনিসের ডিসিশন নিতে হয়। সেটা হচ্ছে এই যে সাথে যে গুণন থাকে, এই সংখ্যা নির্দেশ করে যে এইখানে যে অনুপাত আছে সেই অনুপাতটা চেঞ্জ হবে নাকি হবে না। তো এখানে আমরা শিখছিলাম যে যদি জোর থাকে তাহলে চেঞ্জ হয় না, অর্থাৎ এটা সাইন 60 হচ্ছে, কোনো ঝামেলা নাই। এবার যদি চতুর্ভাগের হিসাব করেন 8 × 90, যদি একবার ঘোরে তাহলে 4, 4 × 90, আবার ঘুরলে 4 × 90, তার সাথে 60 যোগ আছে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সাইনের মান কি, প্লাস না মাইনাস? জি প্লাস। তাহলে আমার এটা প্লাসই থাকলো, কোনো মাইনাস চিহ্ন দিতে হবে না। যদি রিটেনে আসে এভাবে দেখায় দিতে হবে, আর যদি এমসিকিউতে আসে তাহলে তো ক্যালকুলেটর, এমসিকিউতে আসলে ক্যালকুলেটর। cos 990 করেন, cos 9, 11, 99, তাহলে 11 × 90 যোগ হচ্ছে কত, 0 ডিগ্রি। এটা হলো আপনার কাজ। তাহলে যে 11 থাকার কারণে cos cosই থাকবে নাকি সাইন হবে বলেন তো? 11 থাকার কারণে cos cosই থাকবে নাকি সাইন হবে? জি সাইন হবে। তাহলে এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি। এখন আমাকে বলেন, আগে প্রথমে জিজ্ঞাসা করি, সাইন যেহেতু 0 আসছে, এক্ষেত্রে কি চিহ্ন হিসাব করার কোনো দরকার আছে? কারণ 0 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির মান কত, 0, এই জন্য আমার মাইনাস হিসাব করার কোনো দরকার নাই। হ্যাঁ, এটাতে সমস্যা নাই, এখানে কোনো প্রবলেম নাই। আপনি যদি প্লাস মাইনাস 0 দেন তাতেও সমস্যা নাই ভাই, আমি তো বলি নাই -0 দেওয়া যাবে না, প্লাস মাইনাস 0 দেন, প্রবলেম তো নাই। হ্যাঁ, তাও করা যায়। আপনি যেটা বলছেন যে cos 10 × 90 যোগ 90, তাও করা যায়। কিন্তু আমরা এইখানে যে থেটাটা রাখি, এখানে যে থেটাটা রাখি, আমরা যে লিখি না cos ধরেন 10 × 90 ডিগ্রি প্লাস থেটা, আমরা সবসময় চিন্তা করি এই থেটাটা হচ্ছে সূক্ষ্মকোণ হতে হয়, সূক্ষ্মকোণ। কারণ আমরা তো এখানে 90-এর গুণিতক নেই, তাহলে এখানে আপনি 90 যদি রাখলেন তাহলে কিভাবে হইল? তো এই জন্য এটাকে করা যাবে। এই যে 10 থাকার কারণে cos cosই থাকলো, কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। cos 90-র মান কত, cos 90-র মান কত? আচ্ছা, কোণ যদি 90-র গুণিতক হয়, 90, 180, 270, 360,
90-র গুণিতক হয়, তাহলে তাদেরকে কি কোণ বলে যেন? 90-র গুণিতক কোণকে কি কোণ বলে বলছিলাম? এদের একটা স্পেসিফিক নাম আছে। 90-র গুণিতককে কি কোণ বলে? স্পেসিফিক নাম আছে, বলে দিছিলাম, একটু মনে করার চেষ্টা করেন। জি, এটা অক্ষীয় কোণ। কোনো একটা অক্ষের উপর থাকে, কোনো একটা অক্ষের উপর থাকে। তো অক্ষীয় কোণ কখনো কোনো চতুর্ভাগে থাকে না, এ তো অক্ষীয়, অক্ষের উপর থাকে। এই জন্য দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন, প্রথম চতুর্ভাগের কথা যখন বলে এটাকে এভাবে লেখা হয় 90। এখানে কিন্তু কখনো ইকুয়াল দেওয়া হয় না, বলা হয় 0 থেকে বড় 90 থেকে ছোট, মানে 0 আর 99। এটাকে বলা হয় 90 থেকে থেটা 180, 90 থেকে বড় 180 থেকে ছোট, এর মধ্যেও 90 180 নাই। তো যখন 90-র গুণিতক হয় তারা তো অক্ষের উপর থাকবে, এটাকে অক্ষীয় কোণই ধরতে হবে, কোনো চতুর্ভাগে ধরা যাবে না। আচ্ছা, অক্ষীয় কোণ প্লাস না মাইনাস, এটা না বুঝার কি আছে আমাকে বলেন। আচ্ছা, আমি আপনাকে যদি বলি, বলেন এইখানে আপনি cos 180 ডিগ্রির মান বের করবেন, cos 180 ডিগ্রি, আমার কথা ভালো করে বুঝেন। আচ্ছা, কজের সাথে সম্পর্ক কার, ভূমি নাকি লম্ব? কজের সাথে সম্পর্ক কার, ভূমি নাকি লম্ব? কি এ জাওয়াদ জামিল, ফাঁসি দিয়ে মেনে ফেলবো। কজের সাথে লম্বের সম্পর্ক? জি, ভূমির সম্পর্ক। এখন আমাকে বলেন, এটা তো 180 ডিগ্রি, এখানে ভূমির মান কি, প্লাস না মাইনাস? এখানে ভূমির মান প্লাস না মাইনাস? এখানে ভূমির মান কি? ভূমি মানে এক্স, ভূমি মানে এক্স। এই সব, এই মূল বিন্দু এইটা, বাম পাশে এক্স এর মান মাই প্লাস, মাইন্ড চিনেন, মাইন্ড, এই 11 নম্বর চ্যাপ্টারের অবস্থা। বাম পাশে এক্স এর মান প্লাস। আমি একদিনই অনেক বলছি, ভূমি মানে এক্স, লম্ব মানে হচ্ছে ওয়াই, অনেকবার বলছি। জি, এখানে ভূমি মাইনাস। এখন আমাকে বলেন, ভূমি যদি মাইনাস হয় তাহলে কজের মান কি হবে? ভূমি যদি মাইনাস হয় কজের মান কি হবে? মাইনাস হবে। তাহলে যে এখানে কজ মাইনাস, যার সাথে ভূমির সম্পর্ক আছে সবাই মাইনাস। এখানে লম্ব 0, যার সাথে লম্বর সম্পর্ক আছে তারা সবাই 0। একটু টেকনিক্যালি চিন্তা করেন। বাট অক্ষীয় কোণকে কোনো চতুর্ভাগে ফেলা যাবে না, এই ভুল কখনোই করা যাবে না। অক্ষীয় কোণকে কোনো চতুর্ভাগে ফেলা যাবে না, আমি আবারও রিপিট করি, সে কোনো চতুর্ভাগেরই অংশ না। আচ্ছা, এবার চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 থেকে আমি আপনাদের যে সাজেস্ট করব, নর্মাল অঙ্ক বইয়ে যা আছে বইয়েরগুলাই পড়বেন, মোটামুটি হুবহু আসে। এর বাইরে ডোমেন ও রেঞ্জটা একটু ভালো করে দেখবেন। ডোমেন ও রেঞ্জ, কার কার ডোমেন রেঞ্জ? ডোমেন রেঞ্জ হচ্ছে লনের গুলা আর সূচকের গুলা। সূচক বলতে হয়েছে 3 টু দ্য পাওয়ার এক্স, 2 টু দ্য পাওয়ার এক্স, ই টু দ্য পাওয়ার এক্স, এদের আর হচ্ছে পরম মান, এগুলো পড়ানো হয়েছিল। এদের ডোমেন রেঞ্জগুলো একটু দেখেন, এটা হচ্ছে আপনাদের এক্সট্রা দায়িত্ব। আর তাছাড়া লগের বইয়ের যে অঙ্ক আছে সূচকের, ওই বইয়ের অঙ্কগুলো করলেই মোটামুটি হবে, ওইগুলা ভালো করে বুঝে করলেই এনাফ। এটা করলেই এনাফ, তাহলেই হয়ে যাচ্ছে। ডোমেন রেঞ্জটা দেখবেন, আমরা একদিন টাইম পাস করছিলাম ডোমেন রেঞ্জ, একদিন না আরও বেশি। ডোমেন রেঞ্জটা একটু ভালো করে দেখবেন আর বইয়ের জেনারেল অঙ্ক করে যান। আর যারা লগ থেকে অ্যান্সার করবেন না, ডিসিশন নিছেন, তারা শুধু এমসিকিউগুলো দেখেন। সেক্ষেত্রে এমসিকিউ বেসিকগুলা, কীভাবে আমরা একটা সূচককে লগে নেই, লগকে সূচকে নেই, লগের জেনারেল সূত্রগুলা, এগুলা করলেই হয়। সূত্রগুলো ভালো করে মনে করার কোনো উপায় আছে? সূত্রগুলো ভালো করে মনে রাখার উপায় হচ্ছে বেশি বেশি অঙ্ক করতে হবে, সূত্র মুখস্থ না। সূত্র একবার মুখস্থ করলেই যথেষ্ট। ওই সূত্র দ্বারা আপনি যত বেশি অঙ্ক করবেন আপনার জন্য তত মঙ্গল। একটু চিন্তা করে দেখেন, একটা সূত্র আমরা জীবনে কোনো দিন ভুলি না। কিছু সূত্র আছে যেমন a + b হোল স্কয়ার,
এ মাইনাস বি হোল স্কোয়ার, এগুলা কিন্তু আমরা ভুলি না। এগুলো না ভুলার কারণ হচ্ছে আমরা জীবনে সবচেয়ে বেশিবার এই সূত্র ব্যবহার করি, এজন্য এই সূত্র আমরা কখনো ভুলি না। আচ্ছা, এরপরে যে কথা, এরপরে এই এ কিউব প্লাস বি কিউব ভুলে যান, যে বলতেছেন এ কিউব প্লাস বি কিউব ভুলে যান, তার তো ভাই এটা পড়ার দরকার নাই। আপনি এটা কেন পড়বেন? এটা কেউ পড়ে? সবাই পড়বে কি? সবাই পড়বে এ প্লাস বি হোল কিউব। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আপনি এটা পড়বেন। এটা পড়া তো পাপ, এইটা পড়া আমি মনে করি পাপ, আমার কাছে পাপের মতো মনে হয়। আপনি এইটা পড়বেন, এটা পড়া ঠিক না, এটা পড়েন। এই আস্তে, ওয়েট 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 ওয়েট। শিমুল ভাই, শিমুল ভাই, ঘোলা, ওরাও তো ঘোলা দেখতেছে। হ্যাঁ হয়েছে, এখন ঠিক আছে। দেখেন এখন ঠিক আছে। এখন আমি বলি, দেখেন আপনার আরও তো ইন্টারে উঠবেন, এইচএসসিতে উঠে আরও একটু বড় বড় অঙ্ক করতে হবে এর চেয়ে মোটামুটি। তো এখন যে কাজ করবেন, সব সময় আমরা মেইন সূত্র পড়া উচিত, এবং আপনার মাঝে অলওয়েজ মাথায় পক্ষান্তরটা ঘুরতে হয়, পক্ষান্তরটা ঘুরতে হয়। আপনি এটা মাথায় রাখলেই হবে। আপনি যদি এটা মাথার মধ্যে আনতে পারেন যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব কী হবে? ওইটা ডান পাশে নিয়ে যান। আপনি এটা করেন, ওইটা পড়েন না, ওটা পড়া ঠিক না। আমার মতে এটা পড়লে পক্ষান্তরের চিন্তা মাথায় করবেন অলওয়েজ, মাথার মধ্যে। খাতায় লিখতে হবে এমন কোনো কথা নাই যে এটা মানে এইটা, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কী হবে? ওইটা থেকে 3ab এ পাশে বিয়োগ হবে। পক্ষান্তর করে পড়েন, তাহলে ভালো হয়। যে কোনো সূত্র, আপনি ধরেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছেন, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আপনার কখনো উচিত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়া, এটা পড়া উচিত না। আপনার পড়া উচিত এইটাই, দেন পক্ষান্তরের চিন্তা মাথায় আনলেই হয়ে যায় যে পক্ষান্তর করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়। বাহ, অঙ্ক করলে বই খুলে সূত্র দেখেন, একটাও পড়েন নাই। বাহ বাহ বাহ, কি সুন্দর লজিক। এখন আপনাদের মোটামুটি এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের সাজেশন। আর এমসিকিউ আবার বলি, বাসায় এমসিকিউ প্র্যাকটিস করেন টাইম ধরে। বাসায় যখন প্র্যাকটিস করেন, আপনারা এত বড় একটা খাতা নেন, পারলে তো 8 পেপার নিয়ে তারপর শুয়ে পড়ে অঙ্ক করেন না, ওইখানে টাইম ধরে করবেন। যে আপনি ধরেন 20টা এমসিকিউ নেন এক সারিতে, এই 20টা এমসিকিউ আমি 15 বা 18 মিনিটের মধ্যে করব, তাহলে আপনি সময়টা ম্যানেজ করতে শিখবেন, তাছাড়া হবে না। তাছাড়া হবে না। হ্যাঁ, অবশ্যই পরীক্ষার হলে গ্রাফ পেপার দেয়, অবশ্যই পরীক্ষার হলে গ্রাফ পেপার দিবে, চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই, অবশ্যই পরীক্ষার হলে গ্রাফ পেপার দিবে। হ্যাঁ, ক্লাস থাকবে, ক্লাস থাকবে, ক্লাস অবশ্যই থাকবে। আর ক্লাস অবশ্যই থাকবে। আর এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করবেন হচ্ছে ইচ্ছা, টেস্ট পেপারে কিছু আছে, টেস্ট পেপারে থাকে। আর এমসিকিউ এর জন্য তো আলাদা বইই থাকে মনে হয়, পাওয়া যায় বিভিন্ন গাইডের পেছনে এক গাদা এমসিকিউ দেওয়া থাকে, ওইখান থেকে করলে আরও বেশি ভালো। পারলে এক টাইপের এমসিকিউ 10টা করেন, আপনার স্পিড বাড়বে। এই ইশরাত, আমরা কিভাবে জানি? বয়স তো আর কম হইল না, আপনার বয়সের দ্বিগুণ। না, এমসিকিউতে কোশ্চেনের আপ করবেন, এমসিকিউতে কোশ্চেনের আপ করবেন, এমসিকিউতে কোশ্চেনের আপ করলেই তো হয়। এত জায়গা থাকে, শুধু শুধু আবার মেইন দরকার কি?
আর কারো কোনো কোশ্চেন? বলেন। আমার সাজেশন যতটুকু দেয়ার শেষ, ইনশাল্লাহ এটুক মেনে চলেন, মেনে চললে মোটামুটি হবে। তাহলে খাতাতে করেন। আপনাদের যদি এমসিকিউ প্রশ্ন হবে তাহলে খাতাতে করেন। দীপক দেবনাথ, আপনি যেটা বলছেন 1/x প্লাস কত ওয়েট 2 হোল স্কয়ার, এইটা তো, এটা যদি লেস দেন 1 থাকে আপনি তো লিখতেই পারতেছেন x প্লাস 2 হোল স্কয়ার, এটা লেস দেন কত 1। এখন আপনি এখান থেকে এই দীপক দেখেন -1, অথবা আপনি এটা একবার ধনাত্মক ধরেন, একবার অঋণাত্মক ধরেন, একবার অঋণাত্মক একবার ঋণাত্মক ধরেন। আর যদি ডিরেক্ট করতে চান তাহলে দীপক এই কাজ করতে হবে, -1 x প্লাস 2 হোল স্কয়ার, এখানে 1 হবে। দেন পরের লাইনে আসেন, পরের লাইনে আসেন। দীপক আমাকে বলেন, এই যে মাইনাস, এখন এই স্কয়ার তুলতে গেলে তো আমাদের রুট করতে হয়, স্কয়ার তুলতে গেলে রুট করতে হয়। তো আমাকে বলেন এই মাইনাস সংখ্যার কি রুট হয়? থ্যাংক ইউ। চিহ্ন উল্টাবে, জি 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 জি, হ্যাঁ চিহ্ন উল্টাবে, চিহ্ন উল্টাবে। তাহলে আপনি ধরেন এটা করলেন যে একবার অঋণাত্মক হলে একবার ঋণাত্মক হলে, একবার অঋণাত্মক হলে একবার ঋণাত্মক হলে। এখন আমার কথা হচ্ছে দেখেন, মাইনাসের কি রুট হয়? আগে সেটা বলেন, মাইনাসের রুট হয়? মাইনাসের রুট হয় না। ধরেন আপনি ধনাত্মক ধরে করলেন যে x প্লাস 2 হোল স্কয়ার গ্রেটার দেন 1, আপনি ধনাত্মক ধরে করলেন, এখান থেকে রুট করে দেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যখন x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস এটা গ্রেটার দেন 1 ধরবেন, এই কাজ যখন করবেন আপনি, তখন আপনি যে কাজ করতে পারেন এখানে ডিরেক্ট এটা লিখবেন হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিবেন। এখানে এসে গ্রহণযোগ্য না, কারণ দেখেন এখান থেকে এক্স এর মান বের করতে গেলে রুট করতে হবে, তো মাইনাসের তো আর রুট হয় না, এই জন্য এটা গ্রহণ করা যাবে না। দেন আসেন, এখন আসেন আরেকটা কাজ করা যায়, বিভিন্নভাবে করা যায়। আপনার ম্যাথ নিয়ে একটু খেলাধুলা করতে হবে, আপনি এটা এভাবেও লিখতে পারতেন, এটা লিখতে পারতেন। এটা লেখার পর দেখেন ভালো করে, এই যে স্কয়ারটা, এটা তো আমি টোটালটার উপর দিতে পারবো, x প্লাস 2 ধরেন টোটালটার উপর স্কয়ার দিলাম লেস দেন 1। এখন আপনি চিন্তা করেন এর পরের লাইনে আপনি এটা লিখে রাখবেন 1/x প্লাস 2 হোল স্কয়ার লেস দেন 1। এর পরের লাইনে এই অংশটা আমরা বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব? এখন যদি আমি রুট করি, রুট করলে তো এটা আমি নিতে পারবো না, এই জন্য এই মাইনাস অংশটা আমি বাদ দিয়ে দিছি। এটা হলো কাজ, মাইনাস অংশটা আমি বাদ দিয়ে দিছি, কারণ এর রুট করা যাবে না, এটা অসংজ্ঞায়িত, এটা বাদ দিয়ে। এখন আপনি এইভাবে কাজ করেন যে 1/x প্লাস 2 লেস দেন প্লাস মাইনাস 1, এটাকে লেখা যায় -1, 1/x প্লাস 2 এটা 1, এভাবে লেখা যায়, এভাবে লিখতেই হবে। রুট না থাকলে তো সমস্যা নাই, রুটটাই তো ঝামেলা করতেছে, রুট আছে বলেই তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। রুট না থাকলে তো আপনি নর্মাল অঙ্ক করতেই পারবেন, কোনো ঝামেলা নেই। তো যখন রুটের কথা আসবে তখন এই মাইনাস অংশটা পরের লাইনে যে বাদ দেবেন, কারণ এটা রুট হয় না, মাইনাস অংশে রুট হয় না। অবশ্যই সবার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া থাকবে। সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, যা করছেন জীবনে করছেন, আপাতত পরীক্ষা পর্যন্ত আর বেশি শয়তানি টয়তানি করার দরকার নাই, অনেক বড় হইছেন।
কারণ এর উপরই মোটামুটি আপনার নির্ভর করবে আপনি এইচএসসিতে কি করবেন। কারণ একটা বড় পর্যায়ে যেতে গেলে যখন আপনি ভার্সিটি পরীক্ষা দিবেন বা অ্যাডমিশন দেবেন, ওই জায়গাতে কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটা গ্রেডই কাউন্ট করে। আপনার যদি এখানে গ্রেডে একটু কম থাকে, এইটার ওইখানে যে সাফার করতে হয় অনেক। আমি নিজে এটার ভুক্তভোগী, দেখছি যে ওইখানে যে অনেক বেশি সাফার করতে হয় যদি এখানে আপনার পয়েন্ট কম থাকে। এজন্য ভালো রেজাল্ট দরকার আছে। আপনি যতই জানেন, আমাদের দেশের প্রেক্ষিতে মোটামুটি একটা ভালো রেজাল্ট দরকার আছে, যেটা আপনার এসএসসি ইন্টারের রেজাল্টটা ওই পর্যায়ে যে কাজে লাগে। তো এইটা চিন্তা করে হলেও একটু পড়াশোনা কইরেন সবাই। আচ্ছা, আমার নাম নিয়ে সবার কেন তো কৌতূহল? না, বলেই দিলাম। কে এটা? কে? সো এতটুকুই ভাই। আমি পড়ি না,